আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, একটি সাদা পতাকা এবং সেখানে কলেমা খচিত রয়েছে এবং সেই সাদা পতাকা একটি বিশাল রাস্তার দুই পাশে পথ করে উড়ছে। একটি দুটো নয়, শত শত, এবং যেভাবে ছবিতে আসছে শত শত সেই পতাকাকে আসলে দেখে মনে হচ্ছে হাজার হাজার পতাকা। আরবিতে কলেমা খচিত আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হয়তো আরও কিছু আছে যারা আরবি জানেন, তারা ভালো বলতে পারবেন। দূর থেকে আমি সেই পতাকাগুলো দেখেছি এবং প্রথমে দেখার পর আমার কাছে মনে হয়েছে এটা সম্ভবত এআই নির্মিত। কিন্তু দেশের মূল ধারার গণমাধ্যমগুলো আ যখন বলল যে না, এরকম একটা দৃশ্য আসলেই আছে বা তৈরি হয়েছে, সেটা হলো টেকনাফের একটি রাস্তায় কে বা কারা এই পতাকাগুলো টানিয়েছেন। এবং এই বিষয়টি এখন আন্তর্জাতিক মিডিয়াতে বলা হচ্ছে যে বাংলাদেশে আইএসের তৎপরতা আছে, জঙ্গি সংগঠনের তৎপরতা আছে এবং তারা এই ধরনের পতাকা প্রদর্শন করে এই গেল বাংলাদেশ এবং এই বর্তমান সরকার এদের খপ্পরে পড়েছে। ইউনূস সরকার যে কাজগুলো করেছে তার জমানাতে যে উগ্রবাদ চালু হয়েছে এবং সেই উগ্রবাদ তিনি নিয়ন্ত্রণ করতে না পারার কারণেই আমেরিকা তার উপর থেকে আশীর্বাদ সরিয়ে নিয়েছে। তো কাজেই বর্তমান সরকার যে ক্ষমতায় এসে সেই ইউনূস সরকারের জমানাতে যে উগ্রবাদ চালু হয়েছিল সেটা আরও ব্যাপক আকার ধারণ করেছে। এর কারণ হলো ইউনূস জমানাতে এরকম কোনো একটা রাস্তা কলেমা খচিত পতাকা দ্বারা সেই যাকে বলা হয় এইভাবে মানে সজ্জিত হয়নি। তো এটাকে পশ্চিমা মিডিয়া টেক ওভার করেছে, ইসরায়েল টেক ওভার করেছে, মোসাদ টেক ওভার করেছে এবং তারা বলার চেষ্টা করছে বাংলাদেশে হামাস আছে, হামাসের ট্রেনিং কেন্দ্র আছে, আরও অনেক কিছু। তো প্রথম দিকে এটা নিয়ে আমরা আসলে কেউ গা করিনি, কথাও বলিনি, বিকজ বিষয়টি খুব সেন্সিটিভ। এ কারণ হলো যে এই যারা উগ্রবাদী, এদের ধৈর্য একেবারে কম। এরা আপনাকে রকেটে দেবে, বোমা মেরে আপনাকে উড়িয়ে ফেলবে এবং এদের যে উগ্রতা, তারা মানে খুব জোরে সালোয়ার পরে আফগানদের মতো, আর হাঁটুর উপরে অন্ততপক্ষে আধ হাত জায়গা পায়ের নিচে ওই পাজামাটা উঠায় রাখে। তারপরে একটা কেডস পরে, মোজা ছাড়া। তো মোজা ছাড়া কেডস, তার উপর ধরেন একটা ঢোলা সালোয়ার পরছে যেখানে কেডস থেকে আধ হাত আপনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ 6 ইঞ্চি আপনি দেখতে পাচ্ছেন খালি। সুন্নতি লেবাস, মাথায় পাগড়ি, ঢিলা ঢালা পাজামা, তারপর শেষে সুন্নতি চেহারা এবং তার হুঙ্কার দিচ্ছে। তাদের শরীর ভালো দেখেই মনে হচ্ছে তারা ব্যায়াম করে এবং কুস্তি লড়ে এবং মারামারি করতে পারে এবং সেখানে তারা মোটর সাইকেলে করে এইভাবে 100, 150, 300 কালামা খচিত পতাকা নিয়ে ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন রকম স্লোগান দেখাচ্ছে। আমরা ইন্টারনেটে দেখি, কিন্তু আমরা এটা নিয়ে কখনো কথা বলিনি বা বলতে পারি না। এর কারণ হলো দে আর ভেরি ডেঞ্জারাস। এই কারণে এদের মধ্যে আবার বিভিন্ন গ্রুপ আছে, 1, 2, 3, 4, 5। এর মধ্যে এক গ্রুপ দেখলাম যে এরকম দাঁড়িয়ে আছে। তো সে বলছে যে নবীর যে দুশমন, ওয়াল্লাহি, মানে আল্লাহর কসম, ওয়াল্লাহি, রবের রবের মানে খানায় কাবা রবের কসম, আরবি শব্দ আছে না, খানায় কাবা রবের কসম, ওকে আমি খুন করে ছাড়বো। যেই কথাগুলো বলেছে, পারলে আমাকে কেউ কিছু করুক, এই বাংলাদেশে সেই হুঙ্কার দিচ্ছে। অর্থাৎ তারা হয়তো যে মতের অনুসারে, সেই মতে তারা নবীকে মনে করে অনেক কিছু। আর তাদেরই মধ্যে অন্য গ্রুপ আছে যারা নবীর শানে বা মানে এদের মতো এইভাবে তারা কথাবার্তা বলে না। তারা নবীকে নিয়ে সাধারণ কথা বলে, যেমন জামাতের লোকজনই বলে যে তিনি একজন সাধারণ মানুষ আমাদেরই মতো। তার আর আমার মধ্যে ডিফারেন্স হলো আল্লাহ তাকে, তার উপর কোরআন নাজিল করেছেন, তার উপর ফেরেশতা পাঠিয়েছেন, এই পর্যন্তই, এতটুকু নবুয়ত দিয়েছেন। আদারওয়াইজ আকার আকৃতিতে, চাল চলনে, জীবনে, রসায়নে, প্রয়োজনে, ক্ষমতায়, দুর্বলতায় তিনি আমাদের মতোই মানুষ। এই কথা শুনে ওই পক্ষে বলে নাউজুবিল্লাহ মিন জালিক, এর ঈমান নাই, এরা কাফির হয়ে গেছে। আমার নবী সম্পর্কে এই ধরনের কথা বলল, এদেরকে জবাই করা, এদেরকে খুন করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমি এটা করব। এই জিনিসগুলো বাংলাদেশে হচ্ছে প্রকাশ্যে, যেটা আগে কখনো হয়নি। ফলে আপনি কি বলবেন বলেন, এদিন কি বলবেন? ফলে চুপচাপ ছিলাম। কিন্তু যেই মুহূর্তে দেখলাম যে এটা মেইন ধারার পত্রিকায় চলে আসছে, সরকারও এটা তদন্ত করছে, তখন আমার কাছে মনে হলো যে এই গত 15 দিন ধরে ভারতের পত্রপত্রিকা যে কথাগুলো বলছে, বাংলাদেশের মধ্যে 2-1 জন যারা লোকজন আছেন, তারা প্রকাশ্যে কথাবার্তা বলছেন যেগুলো আসলে
ইসরায়েল এবং আমেরিকা বাংলাদেশে একটা সুযোগ খুঁজছে বাংলাদেশকে একটা ইন্টারভেন করার জন্য, সরকারকে বিপদে ফেলার জন্য। কাজে এই বিষয়গুলো অপতৎপরতা বন্ধ করতে হবে। এই কথাগুলো বাংলাদেশের দুই একজন বলছে, খুব সাহসী মানুষ। আবার বাইরে থেকে যারা ইউটিউবিং করেন, কেউ আওয়ামী লীগের পক্ষে আছেন, কেউ বিপক্ষে আছেন, সবাই কিন্তু এই কথাগুলো বলছে যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এবং সেই পরিস্থিতির প্রেক্ষিতে এখন সরকার আসলে কী সিদ্ধান্ত নিতে যাচ্ছে বা সরকার কি করবে। জঙ্গিবাদ সম্পর্কে বা উগ্রবাদ সম্পর্কে যদি এই বাংলাদেশে সবচেয়ে বেশি সাফারার কেউ থাকে, সেটি বিএনপি। অর্থাৎ 2001 থেকে 2006 সনে ওই সময়টাতে আনসারুল্লাহ বাংলা টিম, ওই সময়টাতে বাংলা ভাই, ওই সময়টাতে শায়ক আব্দুর রহমান থেকে শুরু করে যে উগ্রবাদ তৈরি হয়েছিল কুষ্টিয়া, মেহেরপুর, রাজশাহী, যশোর, নাটোর, এই পুরো বেল্টগুলোতে, মানে সেখানে এসপি যান, ডিসি যান, মন্ত্রী হন, সবাইকে এই গ্রুপকে মানে ট্যাক্স না দিয়ে তারা চলতে পারত না। এরপরে তারা সেই যমুনা নদীর যে এই অঞ্চল, সিরাজগঞ্জ, জামালপুর, তারপরে সিরাজগঞ্জ জামালপুরের বাইরে গিয়ে কুড়িগ্রাম, নীলফামারী, ওই বিস্তৃত অঞ্চল সহ গাইবান্ধা, পদ্মার চরে, যমুনার চরে এবং পদ্মার চরে, এই যমুনা এবং পদ্মার চরকে কেন্দ্র করে তাদের একটা বিরাট নেটওয়ার্ক তারা গড়ে তুলেছিল। এবং সেই নেটওয়ার্কটা এতটা স্ট্রং ছিল যে 2005 সনের আগস্ট মাসের 17 তারিখে 64 জেলার 64টি জজ আদালতে একসঙ্গে তারা বোমা হামলা চালিয়েছিল অ্যাট এ সেম টাইম। এবং সেখানে একজন জজ এজলাসে থাকা অবস্থায় বোমা হামলায় স্পট ডেথ, সঙ্গে সঙ্গে মারা যায়। এবং এই মর্মান্তিক ঘটনা যখন ঘটে তখন বেগম জিয়া চীন সফরে ছিলেন এবং তিনি তড়িঘড়ি করে এই চীন সফর থেকে ফিরে আসতে বাধ্য হন। এটা ছিল 2005 সনের ঘটনা, আগস্ট মাসের 17 তারিখ। আবার 2004 সনের 21শে আগস্ট তারিখে আওয়ামী লীগের জনসভাতে যে গ্রেনেড হামলা হলো, সেই গ্রেনেড হামলার পেছনে এই গ্রুপটির সক্রিয় অংশগ্রহণ আছে, এটা ওপেন সিক্রেট। এখন তার পিছনে ওই সময় রাষ্ট্রীয় বাহিনী থাকুক, বিদেশি গোয়েন্দা সংস্থা থাকুক বা অন্য কোনো রাজনৈতিক পক্ষ থাকুক, সেটা সেকেন্ডারি, কিন্তু কাজটা যারা ঘটিয়েছে তারা সরাসরি এই গ্রুপের। এখন সেই গ্রুপটি শেখ হাসিনার জমানাতে 17 বছর ধরে বিভিন্নভাবে সর্বশক্তি নিয়োগ করে আমেরিকা সাহায্য করেছে, FBI সাহায্য করেছে, পেন্টাগন সাহায্য করেছে, সাহায্য করেছে, পুলিশের একটা কাউন্টার টেররিজম সেই ডিপার্টমেন্ট হয়েছে। সব মিলিয়ে বহু অন্যায় হয়েছে, বহু জুলুম হয়েছে, অনেক নিরীহ মানুষ যাকে বলা হয় সাফারার হয়েছেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে এই জঙ্গিবাদের যে গ্রুপটি ছিল, সেই গ্রুপটি যাদের কারণে মূলত বিএনপির পতন হয়। আদারওয়াইজ ধরেন বিচারপতি KM হাসানের বয়স বাড়ানো, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে তাকে নিয়োগ দেওয়ার চক্রান্ত, এটা কোনো অভিযোগই না। এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের ইতিহাসে মানে উনি যদি বিএনপির একটা জিনিস হলে কি শুনেন, বিবেক এমন একটা ব্যাপার, আপনি বিবেকবান মানুষকে নিজের ছেলে হোক, সন্তান হোক, স্ত্রী হোক, স্বামী হোক, সে যদি বিবেকহীন হয়, সে আপনার জন্য যতটা না নিরাপদ, তার চেয়ে 1000 গুণ নিরাপদ আপনার শত্রু, একেবারে ঘোরতর শত্রু, যার সাথে আপনার সবচেয়ে বিরোধ, সে যদি শিক্ষিত, মার্জিত, বিবেকবান হন, তার কাছে আপনি নিরাপদ। বিপদে গেলে আপনি আপনার শত্রুর ঘরে নিরাপদ হবেন, কিন্তু অন্য সময়, সুখের সময় আপনার নিজের সন্তান আপনাকে গলা টিপে মেরে ফেলবে যদি সে বিবেকহীন হয়ে পড়ে। তো যে বিবেক আছে, সে যে দলই করুক না কেন, যেখানেই থাকুক না কেন, তার কাছে আপনি অনেক আশা করতে পারেন। KM হাসান ছিলেন একজন মার্জিত ভদ্রলোক, বিবেকবান এবং ওয়ান অফ দ্য ফাইনেস্ট জাজ বা জাস্টিস ever we have seen in the judiciary. আমাদের এই জুডিশিয়ারিতে স্বাধীন বাংলাদেশে KM হাসানের মতো খুব অল্প লোক আছিলেন এত জানাশোনা, ভদ্র, নম্র
এবং বিবেকবান। বিএনপি করতেন, ছাত্রদল করতেন, ডাজ নট ম্যাটার, কিন্তু তার হাতে সেই নির্বাচন বা ক্ষমতা এতটা নিরাপদ থাকতো, যেটি শেখ হাসিনা মনোনীত যারা লোকজন ছিল, তার সিইসি বা তার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বা তার যা কিছু আছে, তিনি যা কিছু করেছিলেন, তিনিও তো তার জামানাতে লতিফুর রহমান সাহেবকে নিয়েছিলেন, তার সর্বনাশ হয়নি? তো এরকম অবস্থা, বিবেকবান মানুষ। তো ওই কারণে আসলে বিএনপির পতন হয় না। বিএনপির পতন হয়েছে এই উগ্রবাদের কারণে। বিএনপির পতন হয়েছে, বিএনপির হাতে ক্ষমতা ছিল না এই কারণে। বিএনপির পতন হয়েছে, সারা দুনিয়া মনে করেছে এই সরকারটি একটি উগ্রবাদকে প্রশ্রয় দেয়। ঠিক সেই সমস্যাটা আবার এই সরকারের ৪ বর্ষের মাথায়, মানে ৫ বছর ধরে বিএনপি যে দুর্নাম বদনাম হয়েছিল, ঠিক সেম এই উগ্রবাদের যে ঝামেলাটা, বদনামটা আবার নতুন করে জেঁকে বসেছে সরকারের উপরে। এর কারণে এই যে এখন যে দৃশ্যগুলো দেখছেন, এই দৃশ্য কিন্তু ২০০১, ২, ৩, ৪ সনে ছিল না। কাজেই সরকার একটু দেরিতে হলেও এটাকে কগনিজেন্সে নিয়েছে, তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। যদি সরকার সফল হয়, আমরা অনাহূত কতগুলো পশ্চিমা যে প্রোপাগান্ডা, আমেরিকা কিছু হলেই একটা স্ট্রাইক দিয়ে বসে। আপনি যে যারা ফেসবুক চালান, গুগল চালান, আপনি দেখেন যে কিছু হলেই একটু পান থেকে চুন খসলে স্ট্রাইক। ওদের কথার মতো এই শব্দ উচ্চারণ করা যাবে না, সঙ্গে সঙ্গে অটো স্ট্রাইক। আমেরিকার পুরো সিস্টেমটাই এরকম যে যেখানে এরকম পতাকা আছে, জঙ্গি আছে, সেখানে নিষেধাজ্ঞা দিয়ে দাও, তাদেরকে এই কাজ করতে পারবে না। এবং এইরকম একটা নিষেধাজ্ঞার কারণে দেখেন শেখ হাসিনার পতন কোথায় চলে আসলো। র্যাবের উপর নিষেধাজ্ঞা দিল, কিছু মানুষের উপর নিষেধাজ্ঞা দিল, সরকার শেষ। এখন ওই যে বিএনপি জমানার যে ২০০১ থেকে ২০০৬ সালের যে রেড অ্যালার্ট ছিল আমেরিকান প্রশাসনে, পেন্টাগনে, সরকার সম্পর্কে, সরকারের কর্তাবাদীর সম্পর্কে, জামাত সম্পর্কে, ওটা এখনও মোচন হয়নি। জামাত সম্পর্কে এখনও আমেরিকা নেতিবাচক, তারেক রহমান সাহেব সম্পর্কে এখনও ইতিবাচক হয়েছে আমার জানা নেই। এই যে খলিলুর রহমানকে এত সুন্দর করে রাখা হয়েছে কেন? ওই লাল কালিমা বা কালো কালিমা মোছার জন্যে। কিন্তু সেটা মোছার আগেই যদি আবার নতুন আর একটা কালিমা, মানে কলঙ্ক, কালিমা মানে ওই কলেমা না, কালিমা, কালিমা, কালো রঙের যে কালি, সেটি। তো সেটি যদি আবার সেই নতুন সরকার, নবজাতক সরকার, তার উপর পড়ে যায়, সেক্ষেত্রে সরকারের প্রতিটা মানুষ বিপদে পড়বে, দেশ বিপদে পড়বে, রাজনীতি বিপদে পড়বে, অর্থনীতি বিপদে পড়বে। আমি চাই সরকার নিশ্চিত তদন্ত করুন, যথাযথ ব্যবস্থা নিন, আর আমরা যারা আছি জনগণ এই সকল কাজে সরকারকে সর্বতভাবে সহযোগিতা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।